আচ্ছা, আকুজেটিভ মূলত আপু, আকুজেটিভের মানে মেনলি কোন বিষয়টা আপনি বুঝতেছেন না, এটা একটু আমাকে বলেন, একটু আলোচনা করি। ওই যে দুইটা, মানে দুইটা ভার, এটা বলছিল না মানে দুইটা ভার্ব বলতে? দুইটা ভার মানে একটা থাকলে ওই যে ইনফাইনাইট হিসাবে বসে, তারপর ওইটার আগে আর কি। হুম। এটা আর কি ধরতে পারছি না আমার দুইটা। আপু মনে হয় মেবি 10 বারে ভার্বের কথা বলতেছে। না, টেন বারে ভার না। আচ্ছা। মানে ইনডাইরেক্ট হিসেবে যেটা বসে ওইটার আগে, এটা আমি ধরতে পারছি না, আচ্ছা চেক করো। আচ্ছা। আহ তো এই যে আমরা যে বাক্যগুলো সচরাচর বলি যা বা ব্যবহার করি, হ্যাঁ, তো এই সবগুলো বাক্যই কিন্তু আকুজেটিভ হয় অথবা ডাটিভ হয়। তো আমরা হয়তোবা জানি না বা ওইভাবে খেয়াল করি না, এই জন্য আমরা এই বিষয়টা ধরতে পারি না। তো ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, ইনডিরেক্ট অবজেক্ট বলতে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ডাটিভ। হ্যাঁ হ্যাঁ আর সরি, ভার না আর কি, অবজেক্ট আর কি, দুইটা হ্যাঁ। অবজেক্ট বলে না ওখানে, দুইটা অবজেক্ট আর কি আর কি। কোন কোন দুইটা অবজেক্ট আর কি ধরতে পারছি না আমি। আচ্ছা, দুইটা অবজেক্ট বলতে আকুজাটিভে আপনার দুইটা অবজেক্টের চিন্তা ভাবনা এখন নিয়ে আসার দরকার নাই। হ্যাঁ, এটা এখন প্রয়োজন নাই। আপনি জাস্ট মনে রাখবেন যে একটা বাক্যে যখন একটা অবজেক্ট থাকবে তখন ওটা ধরে নেবেন যে ওটা ডিরেক্ট অবজেক্ট এবং ওটা আকুজাটিভ হবে। হুম। আর দুইটা অবজেক্টের যে বিষয়টা ওটা আম, আস্তে আস্তে, সমস্যা নেই, ওগুলো ক্লিয়ার হবে। ওকে, সো এখন মানে আমরা, একটা অবজেক্ট থাকলে ওইটাই অ্যাকুজিটিভ হবে? হ্যাঁ, একটা অবজেক্ট থাকলেই ওটা আকুজাটিভ হবে। এটা একটা দুইটা একটু এক্সাম্পল দিয়ে বুঝালে একটু আপনি, এটা আমার হচ্ছে সুবিধা। আকুজাটিভের যে ক্লাসটা নেওয়া হয়েছিল, আপনি ওই ক্লাসটা আরো একবার রিপিট করেন। হুম। ক্লাসগুলো আপনাদের গ্রুপে দেওয়া আছে, সো আপনি রিপিট করার পরে দেন আমাকে আবার প্রশ্ন করেন, হ্যাঁ, দেন তারপর আমি অ্যান্সার করব, সমস্যা নাই। আচ্ছা। কারণ যে ক্লাসগুলো নেওয়া হয় এই ক্লাসগুলোতে বিস্তারিত সবকিছু আলোচনা করা হয়। হুম। দেন আপনি দেখার পরে এক্সাক্ট আমাকে যদি বলেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই, সো আমি ওটা আবার আমি রিপিট ওই করব। যে ক্লাস করছি ভালো মতো, দেখছি ও ক্লাস করছি, আবার পরেও শুনছি আমি ওই যে দুইটা আর কি ডিরেক্ট অবজেক্ট আর কি আর কি। দুইটা অবজেক্ট এটাই বলছিল আর কি ম্যাম, নীলুফা ম্যাম। হুম। ওটাই আমি বুঝিনি আচ্ছা, কি ওটা দুইটা অবজেক্ট ওইটা কি। তো আসলে দুইটা অবজেক্টের বিষয়টা আসবে তো ডাটিভের ক্ষেত্রে, ওটা তো আকুজাটিভ আসবেই না। হ্যাঁ, ওটা হচ্ছে ডাটিভের ক্ষেত্রে আসবে। ওকে, সো যাই হোক, আপনাদের মধ্যে যারা ফ্রি আছেন তারা হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, নাজাত, আপনি এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে একটু পড়েন। আচ্ছা। দাটিভ কেসের সংজ্ঞা। দাটিভ কেস জার্মান ভাষায় ব্যবহৃত একটি ব্যাকরণিক কেস যা সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি সেই ব্যক্তি বা বস্তু নির্দেশ সাউন্ড করে আসতেছে না। যার হুম। জন্য। হ্যাঁ, ভাই পড়েন ভাইয়া। সাউন্ড জি জি, শোনা যায়। নির্দেশ করে যার জন্য বা যার দিকে ক্রিয়াটি পরিচালিত হয়। দাটিভ কেসের নিবন্ধ আচ্ছা, পরিবর্তন। এতটুকু থাক, ঠিক আছে। সো আমরা এতটুকু পড়ে ডাটিভ কেসের সংজ্ঞাটা একটা আইডিয়া নিলাম আর কি। হ্যাঁ, তাহলে ডাটিভ কেস জার্মান ভাষায় ব্যবহৃত একটি ব্যাকরণিক কেস যা সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট নির্দেশ অবজেক্ট। করতে ব্যবহৃত হয়। এটি সেই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে যার জন্য বা যার দিকে ক্রিয়াটি পরিচালিত হয়। ওকে, সো এখন আমি যদি বলি আম, আমি লোকটিকে একটি মোবাইল দেই, আমি লোকটিকে একটি মোবাইল দেই, তো এতটুকু সংজ্ঞা পড়ে আপনারা একটু আইডিয়া করার ট্রাই করেন তো যে এখানে লোকটিকে এবং একটি মোবাইল, হ্যাঁ, এই দুটো হচ্ছে কি অবজেক্ট, সো এখানে কোনটা ডিরেক্ট এবং কোনটা ইনডিরেক্ট, বা কোনটা ডাটিভ কোনটা লোকটি লোকটি হলো ডিরেক্ট, আর আর ওইটা হলো ইনডিরেক্ট। কোনটা। এই যে পরে বাক্যটা যেটা বলছেন, একটি মো- মোবাইল তো লোকটি মোবাইলটা indirect। হুম। মোবাইলটা কি?
ইনডিরেক্ট। ইনডিরেক্ট। আচ্ছা, তাহলে এখানে একটু দেখেন, এটি সেই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে যার জন্য বা যার দিকে ক্রিয়াটি পরিচালিত হয়। তাহলে এখানে দেখেন, মূলত আমি যেটা বললাম, আমি লোকটিকে মোবাইল দেই। তো এখানে মোবাইলটাই তো ডিরেক্ট হওয়ার কথা। হ্যাঁ, মোবাইলটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর হবে। লোকটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, তো এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে কাকে, হ্যাঁ কাকে, হ্যাঁ কাকে দিয়ে প্রশ্ন করলে যেই অ্যান্সারটা পাবেন মূলত এটা হচ্ছে ডাটিভ। হ্যাঁ, আর কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবেন এটা হচ্ছে আকুজাটিভ। তাহলে কাকে দেই? লোকটিকে। হ্যাঁ, আর কি দেই? মোবাইলটি। মোবাইল। সো যাই হোক, এইভাবে একটু খেয়াল করে করে বুঝতে হবে, তাহলেই হবে। তো এইখানে মূলত যেগুলো রয়েছে এটা হচ্ছে আর্টিকেল পরিবর্তন। আমরা অলরেডি আকুজাটিভের ক্ষেত্রে দেখছি শুধুমাত্র মাসকুলিনের আর্টিকেলগুলো চেঞ্জ হয়, এবং দাটিভে এখানে সবগুলোই চেঞ্জ হয়। হ্যাঁ, মাসকুলিন ফেমিনিন সবগুলোই চেঞ্জ হবে। তো আপনাদের এখনকার কাজ হলো এটা মুখস্থ করা। হ্যাঁ, যে আর্টিকেলগুলো চেঞ্জ হচ্ছে এগুলো ভালোভাবে মুখস্থ করা এবং খেয়াল রাখা। তো এইখানে মাসকুলিন এবং নয়ট্রুমের যে চেঞ্জগুলো এগুলো সেম হয়। ঠিক আছে, যেমন ডেয়ার থেকে মাসকুলিন ডেম হয়ে যায়। হ্যাঁ, ডাস থেকে ডেম হয়ে যায়। আইন থেকে আইনেম, কাইন থেকে কাইনেম। আর ফ্যামিলিনটা হয়ে যায় ডি থেকে ডেয়া, আইনে থেকে আইনা, এবং কাইনে থেকে কাইনা। ওকে, জাস্ট এটা খুবই সুন্দরভাবে মুখস্থ করতে হবে। আমি ডাটিভের একটা পিডিএফ দিয়ে দিব, ওইখানে এটা দেয়া থাকবে, আপনারা ওইটা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এই যে এইখানে একটা ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে এখানে দুটো 22 পিল আছে। হ্যাঁ, এই 22 পিল দুটো ইতি আপনি পড়েন। Ich gebe dem Mann ein Buch. হুম, তাহলে এটা হচ্ছে গেবে। হ্যাঁ, গেবে। Gebe, ইস okay. গেবে ডে মান আইন বুক। আমি লোকটিকে একটি মোবাইল, সরি, বই দেই। গিবে মানে গিভ এর মতো। হ্যাঁ, গেবেন গেবেন। হ্যাঁ, গেবেন থেকে গেবে। সো এটা মানে হচ্ছে দেওয়া। হ্যাঁ, ওকে। তারপরেরটা তামিমা নিশাত, এটা আপনি পড়েন। জি, ভাইয়া এটা উচ্চারণ একটু বলে দেন। আপনি ট্রাই করেন আগে, দেন আমি বলতেছি। জি schenkt, হ্যাঁ, জি সে, schenkt der Frau Blume, হ্যাঁ এটা কি? ফ্রাউ। পাড়াও পাড়াও ফ্রাউ। মহিলা ফ্রাউ। তাহলে পাড়াও দি শেঙ্কড দ্য ফ্রাউ ব্লুমেন। তাহলে কি হবে এটা? সে, ব্লুমেন, হ্যাঁ সে মহিলাটিকে যে ফুল মহিলাটিকে দেয়। ফুল দেয়। হ্যাঁ। সো আহ, ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। ফ্রাউ আর তো মহিলা, এখানে তো ডি হওয়ার সম্ভাবনা, বাট ডিয়ার হলো কি হ্যাঁ, কারণ? এটাই তো। তাহলে এই যে এইখানে এটা হলো কি ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এই যে এখানে আমরা কি বললাম, আহ, ডাটিভ সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট নির্দেশ করতে ব্যবহৃত হয়। হ্যাঁ, জি তাহলে জি। এই ফ্লাউটা হচ্ছে ইনডিরেক্ট, আর ব্লুমেনটা ডিরেক্ট। ঠিক আছে, এটা আকুজাটিভ, ও সরি, এটা ডাটিভ, আর এটা আকুজাটিভ। হ্যাঁ, এখানে এটা ডাটিভ, এটা আকুজাটিভ। জি জি। ওকে। সো এরপরে, ভাইয়া এখানে কি তাহলে ব্লুমেটা হলো অ্যাকুজেক্টিভ, না সরি হ্যাঁ, ডাটিভ, না, ব্লুমেনটা আকুজাটিভ। হুম, আর এটা হচ্ছে পাড়াওটা আকুজাটিভ, আর হলো ফ্রাউটা হলো ডাটিভ। ও, আচ্ছা। ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নাই। শ্যাঙ্কড অর্থ কি? শেঙ্কড
সেন্ড করা বা পাঠানো। দেওয়া। হুম, দেওয়া। ভাইয়া ডাটিভ কি শুধু ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, না ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়? না না না, ডিরেক্ট, আসলে ইনডিরেক্ট অবজেক্ট মানেই হলো ডাটিভ। আমরা যেটাকে বলতেছি ইনডিরেক্ট অবজেক্ট, মানে এটারই আরেক এটারই আরেক নাম ডাটিভ। আর ডিরেক্ট অবজেক্ট যেটা বলি ওটারই আরেক নাম আকুজাটিভ। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা। জি জি। তো আসলে মেনলি আমরা বাংলাতে যে কথাবার্তা গুলো বলি এগুলোতে আমরা তো আসলে কখনো ওইভাবে খেয়াল করে করে বলি না, বা আমরা কিন্তু মেনলি ওইভাবে জানিও না। ঠিক আছে, অনেক কিছু মিসিং আছে বা অনেক কিছু আমরা জানি না, কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবহার করতেছি, মানে বাংলার যে বিষয়টা। তো ইংরেজি বা এই যে এখন আমরা জার্মান শিখতেছি, সো এখন কিন্তু আমরা সকল নিয়মগুলো মানে ভালোভাবে এক কথা শিখতেছি। হ্যাঁ। তো এইখানে জাস্ট খেয়াল রাখতে হবে, হ্যাঁ, আপনার জাস্ট এটা মুখস্থ রাখতে হবে যে ইনডিরেক্ট অবজেক্ট মানে ডাটিভ, এটা মুখস্থ করতে হবে। আর যখন পড়বেন, হ্যাঁ, সাপোজ এই যে এই সেন্টেন্সটা, এখন এই সেন্টেন্সটা আপনি পড়ার পরে যে ইনডিরেক্ট আর ডিরেক্টটা বুঝে যাবেন এরকমটা না। আর এই দুটোর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে, যেমন আকুজেটিভ যখন দেখানো হয়েছে তখন কিন্তু বলা হয়েছে যে আকুজেটিভ ডিরেক্ট অবজেক্ট নির্দেশ করে। তো ওইখানে যদি এখন আপনাদেরকে শিখানো হতো যে হ্যাঁ দুটো বা তিনটা অবজেক্ট থাকলে এইভাবে এইভাবে আপনারা বের করবেন, তখন কিন্তু ওটা অনেক কঠিন হয়ে যেত আপনাদের কাছে। তো তখন বলা হয়েছিল কি যে যখন বাক্যে একটি অবজেক্ট দেখবেন তখন আপনারা ধরে নেবেন ওটাই হলো ডিরেক্ট অবজেক্ট। আর আরো একটা মজার বিষয়, জার্মান ভাষায় মানে আপনারা বর্তমানে যে ভার্বগুলো জানেন বা পারেন, হ্যাঁ, ম্যাক্সিমাম ভার্বই হলো আকুজাটিভ ভার্ব। ঠিক আছে, সেই তুলনায় ডাটিভ ভার্ব হাতে গোনা কয়েকটা। তো আপনারা যদি এই ভার্বগুলো মনে রাখেন, হ্যাঁ, ডাটিভের ভার্বগুলো মনে রাখেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে ডাটিভ ভার্ব, এগুলোর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে আকুজাটিভ ভার্ব। ঠিক আছে, সো এইভাবেও কিন্তু মনে রাখতে পারবেন। আর ডাটিভ মেনলি ব্যবহার হয় প্রিপজিশনের সাথে, হ্যাঁ। সো এই যে এখানে 2 নাম্বার যে প্রিপজিশনের সঙ্গে ব্যবহার, তো ডাটিভ মেনলি এই যে এখানে যে প্রিপজিশন গুলো আছে এগুলো আপনারা অলরেডি বইয়ে পড়ছেন, হ্যাঁ, এই যে আউস, বাই, দেন এই যে মিট, নাক, ফন, আর একটা আছে কি সু, এগুলো অলরেডি আপনারা পড়ছেন, কিন্তু ব্যবহারটা হয়তো বা জানেন না, বা এইভাবে বলা হয় নাই যে এটা ডাটিভ প্রিপজিশন, বা আমরা বইয়ে এখন পর্যন্ত পাই নাই, এই জন্য এটা নিয়ে আলোচনা করা হয় নাই। তাই না? এই যে আউস, আউসটা আপনারা পড়ছেন না? আউস মানে জানেন না? ফ্রম। যেমন প্রথম দিকে আপনারা যখন বিগিনার ছিলেন, প্রথম হয়তো বা 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাসে আপনাদের ওই যে জিস ফরস্টেলেন যে পড়ানো হয়েছিল না, ওইখানে কিন্তু ছিল স্কম আউস বাংলাদেশ, তাই না? হ্যাঁ। সো এই আউস এটা হচ্ছে একটা প্রিপজিশন। হ্যাঁ, এই যে যেমন আজকে আমরা ডাটিভ পড়তেছি, এখন থেকে মনে রাখতে হবে যে আউসটা ডাটিভ প্রিপজিশন, আউসের পরে যেটা থাকবে ওটা ডাটিভ হবে। ওকে, সো আউসটা আমরা তাহলে বাদ দেই। বাই, বাই, এটা একজন পড়েন তো, কে ফ্রি আছেন? আমি পড়বো ভাইয়া। হ্যাঁ পড়েন। এয়ার আরবাইটেড বাই দেয়ার ফিরমা, সে কোম্পানিতে কাজ করে। ওকে, তাহলে এই বায়ের অর্থ, হ্যাঁ, বায়ের অর্থটা হলো অ্যাট, ইংরেজিতে আমরা যে অ্যাট বলি না, তো এটাই হচ্ছে ডয়েসের বাই। ওকে। তো এক কথায় এই বায়ের বাংলা অর্থটা হচ্ছে কাছে বা সন্নিকটে বোঝানোর জন্য এই বাই প্রিপজিশনটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এটি সাধারণত মানে কোনো ব্যক্তির কাছে বা কোনো স্থানে থাকা, হ্যাঁ, বা কাজ করার জন্য এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন এর আরবাইটেড বাই দেয়া ফিরমা। এই যেখানে আমরা আর্টিকেল ব্যবহার করছি, ফিরমার আর্টিকেলটা কি? ডি ফিরমা। দিয়া। না ডেয়া না, ডি ফিরমা। ঠিক আছে, ডি ফিরমা থেকে এখানে ডেয়া ফিরমা হয়ে গেছে। হ্যাঁ, সে কোম্পানিতে কাজ করে। বা এখন আমি যদি বলি যে আমি উম আমার মায়ের কাছে আছি,
এটা একজন বলেন তো, এটা কে ট্রাই করবেন? উম, আচ্ছা, আরেকটা আমি কথা বলি, এই যে এখানে অনেক সময় আপনাদেরকে পড়ার জন্য বলা হয়, বা মাঝে মধ্যে আসলে সবাইকে তো সবসময় ডাকা যায় না। হ্যাঁ, যখন বলবো যে আপনারা কে ট্রাই করতে চান, আপনি পারেন বা না পারেন, হ্যাঁ, ট্রাই করার জন্য চেষ্টা করবেন, কারণ আপনি এখানে ভুল বললেও এখানে তো আপনাকে বোঝানো হবে। হ্যাঁ, আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার দ্বারা আরো বাকি যারা আছে তারাও বুঝতে পারবে। সো ভয় পাওয়ার কিছু নাই, বলতে হবে। হ্যাঁ, কে ট্রাই করতে চান? ইয়া ভাই কি? আপনি দেখি, হ্যাঁ, জুবায়ের ভাই, আপনি বলেন। আমি কি বললাম? আমি আমি আমার আমার মায়ের মায়ের, কাছে। হ্যাঁ, আমি আমার মায়ের কাছে বা মায়ের সাথে আছি, মায়ের কাছে আছি। হ্যাঁ, এটাই Ich বলেন। bin mit Portugal. ইস বিন, Mit bin আচ্ছা। সো মিট, মিট মানেও সাথে, ঠিক আছে, সঙ্গে বা একসঙ্গে বোঝাতে মিট ব্যবহার করা হয়। তো এখানে মূলত আপনাদের যেহেতু বাই, বাইটা দিয়ে বোঝানো হচ্ছে, হ্যাঁ, সো বাই, বাই ব্যবহার করতে হবে। কোনো ব্যক্তির কাছে, আমি এই যে কিছুক্ষণ আগে বললাম না, কোনো ব্যক্তির কাছে আছেন বা কোনো স্থানে আছেন, এই ধরনের বোঝালে ওখানে মিট বলা যাবে না, ওখানে বাই বলতে হবে। ich bin bei হুম, ইস বিন বাই, Mutter, আমার মা, কি হবে এটা? মাইনেন। mir, মাইনের meiner, meiner Mutter, meine Mutter. ডেম মুঠা হবে। ইস বিন বাই, Meinen Mutter. আচ্ছা, মাইনে, হ্যাঁ, মাইনে মুটার এরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ, তো এটা আমরা এখন কি দেখলাম, যে আসলে এই বাইটা একটা ডাটিভ প্রিপোজিশন, তাহলে বাইয়ের পরে যেটা থাকবে ওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মুটারটা এটা ফেমিনিন, সো মাইনে থেকে এখানে মাইনার হয়ে যাবে। যেমন ডি থেকে ডেয়ার হয়ে যাচ্ছে, মাইন থেকে, সরি, মাইনে থেকে মাইনার হয়ে যাবে। হ্যাঁ, ইজ বিন বাই মাইনার মুটার। ভাইয়া ওই যে চেঞ্জ যে হয়ে যাবে ওইটা একটু পাশে রাখলে ভালো হতো, ওই যে ওই কোনটা? যেটা ও মুখস্থ আচ্ছা করতে আচ্ছা, হবে। সমস্যা নাই, এটা আমি দিয়ে দিব, হ্যাঁ। না Just- এখন আর কি প্র্যাকটিস করার হ্যাঁ সময় হ্যাঁ। আর কি আচ্ছা, এখন দেখে আপনারা দেখে জাস্ট বলতাম। একটু বলবেন যে ভাইয়া এখানে এটা এই ছিল, এখানে চেঞ্জ হবে, তাহলে আমি ওটা লিখে দিচ্ছি, প্রবলেম নাই। যেহেতু ওটা আপনাদের মুখস্থ নাই, অবশ্যই ওটা আপনারা বলতে পারবেন না, এটা স্বাভাবিক, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এখানে আউজ বাই মিট, তাহলে মিটটা কি? উইথ, বা এক কথায় বলতে গেলে সঙ্গে বা একসাথে বোঝাতে। সো এই মিটের দ্বারা, হ্যাঁ, এই মিটের দ্বারা দুটি বা এর অধিক বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, হ্যাঁ, এই মিট দ্বারা। সো এইখানে একটা 22 পিল আছে, কি ইস গেহে মিট ডেম ফ্রয়েন্ড ইন কিনো, আমি বন্ধুটির সাথে থিয়েটারে যাই বা সিনেমা হলে যাই। হ্যাঁ, সো এই যে এই মিটটা ডাটিভ প্রিপোজিশন, ফ্রয়েন্ডটা কি? ডেয়া ফ্রয়েন্ড, ঠিক আছে। সো এটা ডাটিভ, তাহলে এর পরের যেই অবজেক্টটা থাকবে এটা অবশ্যই চেঞ্জ হবে, তাই না? সো এই জন্য এখানে ডেয়ার থেকে ডেম হয়ে গেছে। ওকে, এরপরে নাক, তাহলে নাকটা এর আগে আমরা স্যার, জানতাম। এখানে যদি একাধিক ফ্রেন্ড থাকে, হুম, এখানে যদি একাধিক বন্ধুর কথা বলে তখন কি হবে? তখন হবে ফ্রয়েন্ড ডেন হবে, হ্যাঁ, এখানে ফ্রয়েন্ড ডেন হবে। আর এখানে হবে কি? ডাটিভে কি চেঞ্জ হবে? বহু বচনে ডেন হয়, হ্যাঁ, ডাটিভে যখন প্লুরাল হবে তখন ডেন হবে। আর নাউনের শেষে ওই যে বললাম না, ফ্রয়েন্ড ডেন হবে, সো একটা অ্যান যুক্ত হয়, ঠিক আছে, ফ্রয়েন্ডে। সো ফ্রয়েন্ডে জি থেকে স্যার। ফ্রয়েন্ড ডেন হবে। ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে নাক, নাকটা এর আগে আপনারা শিখছিলেন কি? কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে বা কোনো ছিটিতে যাওয়ার ক্ষেত্রে,
মানে নাকটা আমরা এইভাবে শিখছিলাম না, নাক আর সু, এটা নিয়ে মনে হয় আমি বলছিলাম এর কি আগে। কি বোঝায় আর কি আগে হ্যাঁ। বুঝছিলাম। সো এইখানে নাক, ডাটিভের যে নাক, হ্যাঁ, বা ডাটিভের যে নাক প্রিপোজিশন, এটার অর্থটা হলো আফটার। আফটার মানে কি, পরে। সো এখানে বলা হয়েছে কি, ভিয়া গেন নাক ডেমেসেন, আমরা খাওয়ার পরে যাব। এই যে এসেন, আমি এর আগে বলছিলাম না যে কোনো ভার্বকে আপনারা যখন নাউন আকারে ব্যবহার করবেন, তখন এটা নয়ট্রুম হয়ে যায়। তো নয়ট্রুম হলে কি, ডাস থেকে ডেম হয়ে যাবে। বা নাকের পর নাকের জায়গায় যদি স্পেটার দিই নাইন। হবে না? স্প্যাটার, স্প্যাটার মানে কি বলেন? লেটার পরে। পরে বা দেরিতে। তো হ্যাঁ। এক্স্যাক্টলি এখানে পরে বোঝানোর ক্ষেত্রে নাক ব্যবহার করতে হবে। যেমন আম, আমি, যেমন এটাই আছে যে আমি কোথায় খাওয়ার পরে যাব। তো আমি যদি বলি উম, আমি খাওয়ার পরে সিনেমা দেখতে যাব, হুম। তখন কি হবে? তখন মেবি স্পেটার হবে। না না, স্প্যাটার না, নাকই হবে। সো এটা একটু না। বলার ট্রাই করেন। স্প্যাটার হবে না এখানে, হ্যাঁ। ও, আচ্ছা, আমি যে বাক্যটা বললাম এটা একটু ট্রাই করেন তো সবাই। আমি খাওয়ার পরে সিনেমা দেখতে যাব। Ich gehe ins Kino nach dem Essen. ইয়া, জেসন, ঠিক আছে। সো এইভাবে আপনাদের কিন্তু পড়তে হবে, হ্যাঁ, 22 মিনিট সহকারে পড়তে হবে। আর এইখানে মেনলি প্রিপোজিশনের ক্ষেত্রে জাস্ট আপনাদের প্রথম কাজ হলো প্রিপোজিশন গুলো মুখস্থ রাখা এবং মনে রাখা। এই প্রিপোজিশন গুলো যদি আপনারা ব্যবহার করেন, সো ওইটার পরে ডাটিভ হবে। হ্যাঁ, ওই প্রিপোজিশনটার পরে ডাটিভ হবে, জাস্ট এইটা মনে রাখতে হবে। আচ্ছা, ফনের এটাও সহজ আছে। ফন আমরা অনেক দেখছি, ফনটা কি অফ এবং ফ্রম অর্থে ব্যবহার হয়। যেমন এখানে বাইশপিল হিসেবে আছে ডাস গেশ্যাঙ্ক ইস ফন ডেম লেয়ারা। তো এই উপহারটি শিক্ষকের কাছ থেকে এসেছে বা শিক্ষকের কাছ থেকে পাওয়া। তো এখানে অফ অর্থে ব্যবহার করা হয়েছে বা ফ্রম অর্থে। আচ্ছা, এখানে আরো একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে, ইম্পর্টেন্ট প্রিপোজিশন। হ্যাঁ, সু, এটা এখানে লেখা হয় নাই। সু, এই সুটা অনেক ব্যবহার হয়। ঠিক আছে, এই সুটা অনেক ব্যবহার হয় এবং এই সু আর নাক, ঠিক আছে, এই দুটোর ব্যবহার একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হয়। যেমন এই সুটার মানে কিন্তু টু। আবার নাকেরও মিনিং কিছু কিছু ক্ষেত্রে টু অর্থে ব্যবহার হয়। ওই যে যেমন কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বললাম যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে বা বাসায় যাওয়ার ক্ষেত্রে আমরা নাক ব্যবহার করতাম। এটা একবারে মুখস্থ করতে বলছিলাম সবাইকে, এবং ওইভাবে আপনারা আশা করি পড়ছিলেন। আর যখন স্কুলে যাওয়া, কোনো প্রতিষ্ঠানে যাওয়া, কারো কাছে যাওয়া, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে টু ব্যবহার করা হয়, তাই না? এটা বলছিলাম। তো এই টু, ওই যে ওই প্রিপোজিশনের ওই শীটে সম্ভবত ছিল যে এই টু ব্যবহার করার পরে আর্টিকেল জেন্ডার ভেদে পরিবর্তন হয়। হ্যাঁ, এইটুকু মনে হয় লেখা ছিল, এটা একটু খেয়াল করলে বা ওটা দেখলে আপনারা পাবেন। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে সুটা একটা ডাটিভ প্রিপোজিশন। সুটা একটা ডাটিভ প্রিপোজিশন। সো আমরা সু দিয়ে 22 পিল দেখি কয়েকটা। তাহলে সু এর অর্থটা কি? টু। তো এক কথায় এটা কাউকে বা কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুম, গন্তব্যের দিকে বা কোনো স্থানে যাওয়া, এভাবে মনে রাখতে হবে, বা কারো কাছে যাওয়া। আচ্ছা, এখন সু দিয়ে প্রিপোজিশন। আচ্ছা, সু দিয়ে জুবায়ের। আচ্ছা, জুবায়ের তো মনে হয় বলছেন। অর্ণব, আপনি আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি বলেন আমি আমার বন্ধুর কাছে যাই। আমি আমার বন্ধুর কাছে যাই। হ্যাঁ। আহ ইস
কি হবে? হুম, কি হবে ইসের পরে? যাই, ইস, ইস গেহে, ইস গেহে সু, হুম, আহ, ইস গেহে সু মাইনে, মাইনে পাও। হাও তো না, ভাইয়া, ফ্লয়েন্ট ভেরে ফ্লয়েন্ট। অর্থ কি যাওয়া? হ্যাঁ। ভেরে, WERDE। ইস ভাইস নিস্ট। গেহেন মানে যাওয়া, হ্যাঁ। মাইনার, ইস গিহে সু মাইনার ফ্রেন্ড। মাই নেম। মাই মাই মাইনার, নেম। মাই মাই মাইনার। নেম। নেম। হ্যাঁ, ইস গেহে সু মাই নেম ফ্লয়েন্ট। আচ্ছা। ওইটা না মাইনার হয়েছিল, এটা আবার মাইনার। আচ্ছা, ওটা হয়েছিল কেন? ওটা মা বলছিলাম। হ্যাঁ। সো মাদার, সিস্টার, এগুলো কি সবগুলো ফেমিনিন। তাহলে এগুলো হচ্ছে মাইনে থেকে মাইনার হয়। যেমন ডি থেকে ডেয়ার হয়, এই যে স্ত্রীলিঙ্গ ডেয়া। আর এই যে ফেমিনিন, সরি মাস্কুলিন গুলো ডেম, আইনেম, কাইনেম। তো পসেসিভ আর্টিকেলেও ঠিক তেমন এই এম, এই ইন্ডুংটাই নেয়। তাহলে আমি আমার বন্ধুর কাছে যাই। আচ্ছা, এরপরে যদি বলি আহ আমরা স্কুলে যাই। আমরা স্কুলে যাই। ইস গেহে সু সুলে। এস গেহে কি হবে? সু, ইস গিহে নাকি ভিআর গিহেন ভাইয়া? ও আমরা হ্যাঁ, না? আমরা, আমরা। আচ্ছা, ইস দিয়া গেহেন সু সুল। Wir gehen zur, danke schön, zur Schule। দেয়ার শুলে, সুর দেয়ার শুলে। আচ্ছা, এই যে সুর দিয়েছি না, এটা হচ্ছে সু ডেয়া। হ্যাঁ, সো এটাকে একসাথে সুর বলা যায়। আচ্ছা তো যাই হোক, আশা করি এখানে আপনারা মূলত এই এই নিবন্ধন পরিবর্তন বা আর্টিকেল পরিবর্তনগুলো মুখস্থ করবেন, আর প্রিপোজিশন গুলো মনে রাখবেন। ঠিক ভাই আছে, একটা এটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। যে ওইখানে আপনার নাক যে একটা হয়েছিল, আমি খাওয়ার পর সিনেমা দেখতে যাব, এটা কি হুম, এভাবে হবে? ইসগে হে ডেম এজেন নাক ইনস্কিনো। আচ্ছা। ইস আমি খাওয়ার পর সিনেমা দেখতে যাব। ইস গেহে, ইসগে হে ডেম এজেন নাক ইনস্কিনো। ইস গেহে ডেম এসেন হবে না, ইস গেহে ইনস কিনো, এটা দেয়া যায়, সমস্যা নাই। ইসগে নাক হে দেম ইনস্কিনো নাক, এসেন। নাক দেম। দেন এসেন। এসেন। তাহলে ইনস্কিনোটা আগে আসবে। হ্যাঁ, ইনস্কিনোটা আগে আসবে। ওইটাই একটু সমস্যা। ঠিক আছে, অথবা এইভাবে বলা যায় যে নাক ডেম এসেন গেহে ইস ইনস্কিনো, এভাবে বলা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ওকে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এখানে যে প্রিপোজিশন গুলো দেখানো হলো এই প্রিপোজিশন গুলো দিয়ে 10টা বাক্য লিখতে হবে। হ্যাঁ, 10টা সেন্টেন্স লিখে হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। ঠিক আছে। তো এটা যখন আপনারা হোমওয়ার্ক করবেন, তখন আপনাদের যদি কোনো সমস্যা থাকে ওটা কিন্তু তখন আপনারা বুঝতে পারবেন। এখন আসলে সাপোজ আমি এখন বলতেছি যে হ্যাঁ এটা এটা এইভাবে এইভাবে, আপনি কিন্তু ওইভাবে বুঝবেন না। হ্যাঁ, আমি বলতেছি, আপনি খেয়াল করতেছেন। তো যখন এটা আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না, আমার কোথায় কোথায় আমার বুঝতে আরো সমস্যা আছে বা আরো বাকি আছে। তো অবশ্যই এটা আপনারা সবাই জমা দিবেন। ভাইয়া, ওকে। একটা কথা বলি। হ্যাঁ বলেন। এরকম নিজে থেকে বাক্য বানাইতে একটু প্রবলেম, এরকম যদি মানে আর কি কি বানাবো অনেকক্ষণ ভাবতে হয়। যদি হুম। দিয়ে দিতেন তাহলে মনে হয় ভালো হতো, যে আর কি বাংলা দিয়ে দিলেন আর আমরা ওটা আহ, ট্রান্সলেট আর কি আচ্ছা আমরা ওটা তাহলে, বানাইলাম। ওকে ওকে, সমস্যা নাই। মানে আর কি অনেকক্ষণ ভাবতে হয় কি আর আচ্ছা, কি, ওটা ওটা নতুন তাহলে কিছু আমি, আর কি আর মাথায় আসে না। আচ্ছা আমি বুঝতে পারছি। সো সেক্ষেত্রে তাহলে আমি ওটা হয়তো বা কালকে সকালে দিতে পারি। হ্যাঁ, আজকে তো ওটা দেয়া পসিবল না, একটু ব্যস্ত আছি আমি। তো যাই হোক, আমি ওটা দিলে আপনারা ওটা অবশ্যই কমপ্লিট করবেন। হ্যাঁ, ওটা লিখে জমা দিতে হবে।
ওকে, এখন হ্যাঁ, আমরা আপনি আপনি ওইটা দিয়ে দিলে ট্রান্সলেট করতে সুবিধা হয় আর কি আমাদের। ওকে 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 হ্যাঁ, যে এটা আপনি আর কি শুনতে। 10টা বাক্য দিয়ে দিলেন, আমরা ওই ওই 10টা আর কি ঠিক আছে, করলাম আর কি। এভাবে ঠিক অনেক আছে। পড়াই দেয় নাই যে মানে বাক্য হ্যাঁ, যোগ আমিও করতে সেম যে কষ্ট আর কি হয়। কি করবো ওগুলি মাথায় হ্যাঁ, হ্যাঁ। না, পরে এটা আর দেওয়াই হয় না। তো আসলে বলতে হবে, হ্যাঁ, আসলে ওই ধরনের কোনো ইস্যু থাকলে এটা আমাদেরকে জানাতে হবে, কারণ এখানে আসলে যারা আছেন সবাই তো এটা নিয়ে ভাবার বা একটু বেশি টাইম দেয়া এরকম কিন্তু অনেকেই পারেন না। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে। সো যাদের আসলে সময় আছে তাদের এটা ভেবে ভেবেই করতে হবে, কারণ একটা রেডি জিনিস আপনি দেখে ওটা আপনি পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনি যখন এটা ভাববেন, হ্যাঁ, এখন যখন আপনি ভাববেন ভেবে ভেবে একটা বাক্য তৈরি করতেছেন, এই জিনিসটা সামনে মানে ভবিষ্যতে দেখবেন যে আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এক্সপ্রেশনের ক্ষেত্রে একটা কথা বলি, এক্সপ্রেশনের ক্ষেত্রে অনেকেই আছে, হ্যাঁ, মানে বেহাইন্ডস কমপ্লিট করা, সো অনেকেই আছে যে আসলে ফ্রিলি ওইভাবে কথা বলতে পারে না বা হয় না। তো এখন এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে এই যে নিজে থেকে চেষ্টা না করা। হ্যাঁ, তো যদিও এগুলো আরো পরবর্তী বিষয়ের আহ, মানে পরবর্তী মানে আরো অনেক দেরি আছে, বেআইনসটা কমপ্লিট করতে আপনাদের অনেক দেরি আছে, তো এটা আরো পরের কথা। সো আপনারা এখন থেকে মানে নিজে থেকে এরকম করে সেন্টেন্স মেক করার ট্রাই করবেন। যেমন আপনারা অন্তত পক্ষে, আমার এটা মনে হয় যে আপনারা অন্তত পক্ষে প্রতিদিন 10টা বা 5টা করে শব্দার্থ মুখস্থ করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার মনে হয়, কারণ আমি অনেক বলছি আপনাদের নোট করার জন্য, পড়ার জন্য। তো এখন থেকে আপনাদের উচিত যে প্রতিদিন 5টা করে বাক্য তৈরি করা। যে কোনো বাক্য হতে পারে, সমস্যা নেই। যেমন এখন যদি আমি বলতে চাই যে আমি সকাল থেকে তো অনেক কিছু করছি, না অনেক কিছু করছি, তো এর মধ্যে 5টা বাক্য আমি বলতে পারবো না বাংলায়? হ্যাঁ, বাংলায় বলতে পারবো কি? না ভাইয়া, কষ্ট হয়ে যায়। না, কিভাবে পারবো? বাংলায় বলতে পারবো না। ও, বাংলায় বলতে পারবো জি ভাই। ভাইয়া। হ্যাঁ, সো বাংলায় আপনি ধরেন প্রথমে বললেন বা খাতায় লিখলেন, লিখে ওটার নিচে আপনি মানে ট্রান্সলেট করে ফেললেন, বাস হয়ে গেল। তো এইভাবে ট্রাই করতে হবে, এটা আপনাদেরকে একটা ওয়ে দেখাইলাম। হ্যাঁ, একটা পথ দেখাইলাম, এটা আপনারা এই সিস্টেমে ফলো করতে পারেন। ঠিক আছে, আর আপনাদের এই হোমওয়ার্কটা আমি দিয়ে দিব, সমস্যা না, ওটা আপনারা অবশ্যই অবশ্যই জমা দিবেন, কেউ মিস করবেন না এক কথায়। আচ্ছা, নামাজের জন্য ব্রেক দিব এখন না কখন? হ্যাঁ ভাই, আজান দিয়ে দিছে। দিদি। হ্যাঁ, তো তাহলে কত মিনিট দিব বলেন? আপনারা তো 10 মিনিট বা 15, এখন বাজে 40। 10 মিনিট। না ভাই, 15 মিনিট। ওকে, 10 ঠিক মিনিট আছে। দেন ভাইয়া। উম, তো এইখানে একটা টাস্ক আছে, হ্যাঁ। তো এখানে দেখেন যে দেয়া ফ্রয়েন্ড, ডাস টাক্সি, ডি ফ্রয়েন্ডিন। তো এটার পরে মিট একটা করে প্রিপজিশন যুক্ত করেছে, হ্যাঁ। সো এই মিট প্রিপজিশনের পরে কি চেঞ্জটা হচ্ছে, যেমন বেস্টিমটার দেয়া থেকে ডেম, হ্যাঁ, তাহলে আইন থেকে কি হবে এখানে? আইনেম। আইনেম, তাই না? এটা মাস্কুলিনের ক্ষেত্রে, ওকে। সো নয়ট্রুমের ক্ষেত্রে কি হবে এখানে টাইমার। বেস্টিমটার ব্যবহার করলে? ওয়েটরুম। ড্যাম। হুম, ড্যাম। ডাস তো ড্যাম। ড্যাম হবে ভাই। ডেম ডেম, ইয়া, ড্যাম। শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে বলবেন, হ্যাঁ। হ্যাঁ। ওকে, তারপরে টাক্সি ফ্রয়েন্ডিন, তাহলে এখানে মিট দেয়া ফ্রয়েন্ডিন, বেস্টিমটারে এটা দেয়া আছে, তাহলে উন বেস্টিমটারে কি হবে? টাইমার। আইনার। আইনার, হ্যাঁ, আইনার, ঠিক আছে, আইনার। তাহলে ডেয়ার এবং আইনার। ওকে, এরপরে মিট আরবাইটার, তাহলে মিট আরবাইটারের এখানে কি হবে বেস্টিমটারে? হুম।
দেন। ডেন। হ্যাঁ, ডেন হবে। আর উনবিশটিমটারে তো হয় না। ঠিক আছে। এবং এখানে নাউনের সাথে একটা জাস্ট এন যুক্ত হবে। ঠিক আছে, এইটা জাস্ট মনে রাখতে হবে, তাহলে হবে। আচ্ছা, এখানে হরেন আছে। হ্যাঁ, আমরা হরেনটা শুনবো যে এখানে মূলত সো এখানে মূলত আমরা যে তিনটা বাক্য দেখতে পাচ্ছি বা তিনটা আফগাবে দেখতে পাচ্ছি। সো প্রথমটা হচ্ছে টম উন্ড ইউলিয়া সিন কলিগেন ওডা কাইনে কলিগেন। টম এবং ইউলিয়া কলিগ নাকি কলিগ না। ঠিক আছে, হোরেনটা শুনে আমাদের এটা বুঝতে হবে 1 নম্বরে। 2 নম্বরে জি সিন্ট আউট ডেম ফেক নাক হাউজে ওডা সুর আর বাইট। তো তারা কি আসলে বাড়ির পথে আছে নাকি কাজের পথে আছে, মানে বাসায় যাচ্ছে নাকি কাজে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা। এরপরে জি স্প্রেশন উবা ইরেন আরবাইটস্টাগ ওডা ইয়ার ভকেনেন্ডে। তাহলে তারা কি তাদের কাজের দিন সম্পর্কে কথা বলতেছে, বা সরি আরবাইটস, হ্যাঁ, কাজের দিন বা কাজ সম্পর্কে কথা বলতেছে, নাকি তারা তাদের উইকেন্ড বা ছুটির দিন কোথাও ঘুরতে যাবে এই রিলেটেড কথা বলতেছে। এইটা আমাদের আম, মানে গেস করতে হবে বা ধরতে হবে আর কি। তো আমি এটা প্লে করতেছি, একটু সময় দিবেন। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ। আর অলরেডি এটা অনেকবার বলা হয়েছে যে সম্পূর্ণ হরেন আসলে সবসময় যে বুঝতে পারবেন এরকমটা কিন্তু হয় না। তো অনেক সময় জাস্ট এখানে যে যে মেইন বিষয়গুলো আছে এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এইটা গেস করে আপনি বলতে পারবেন। Hey, guten Morgen. Guten Morgen, Tom. হ্যাঁ, শোনা যায়। জি। জি ভাইয়া। ওকে ওকে। Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr 1 Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. আচ্ছা, আপনারা কি ধরতে পারছেন নাকি আরো একবার প্লে করব? হ্যাঁ, আরো একবার। ওকে, নক আইনমাল। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen.
Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. প্রথমটা ভাইয়া বলেই কেন নিবি? ওকে, danke schön। তারপরেরটা? তারপর এটা Zu মিটহাউস শুনছি। Arbeit, Ja, danke schön। Dann? তারপর হচ্ছে ইউনিয়ন Arbeitstag। ওকে, sehr gut। ঠিক আছে, এখন আমরা এটা আরো একবার শুনবো এবং এবার শুনে আমাদের আহ এখানে রিস্টিস ফালস, হ্যাঁ, সত্য নাকি মিথ্যা, এটা আমাদের করতে হবে। যেমন এখানে নুমা আইনসে আছে কি, আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যায়? জি তাহলে জি এখানে ভাইয়া। এখানে প্রথম আছে হয়টে ফরমিটটাগ হাটম কাইন্ডেন স্টেস। তাহলে আজকে ফরমিটটাগ মানে কি? যে সকাল দুপুরের আগে। দুপুরের আগে। 9টা থেকে 11টা। ইয়া ডাঙ্কে শোন। সো তাহলে আজকে সকালে টমের স্ট্রেস নাই বা কোনো চাপ নেই। টম মুস আম নাকমিটটাগ সুর বাঙ্গেহেন। তাহলে টমের নাকমিটটাগ মানে কি? দুপুরের পরে বিকালে। হ্যাঁ, বিকেলে দুপুরের সে পরে ব্যাংকে যাবে। বিকালে ব্যাংক টমের অবশ্যই অবশ্যই বিকেলবেলা ব্যাংকে যেতে হবে। হ্যাঁ, তাহলে টমের দুপুরবেলা ব্যাংকে যেতে হবে। ও সরি, বিকেলে। বিকেলে। Der Termin in der Bank dauert 2 Stunden। তাহলে এই ব্যাংকের টার্মিন মানে কি? অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, 2 ঘন্টা। অ্যাপয়েন্টমেন্ট। তাহলে 2 2 ঘন্টা। ঘন্টা স্থায়ী হয়। হ্যাঁ, ডাওয়ার্ট। স্থায়ী কোনটা ভাইয়া? টাওয়ার। হ্যাঁ। Dann Julia Mosur পোস্ট কেন? ইউলিয়ার মাস্ট পোস্ট পোস্ট মানে কি? পোস্ট অফিস। ইয়া, তাহলে পোস্ট অফিসে যেতে হবে। উম ফিয়া ফিয়ারসেন ওয়ার ভাইয়া ডার্ট সোয়াই স্টুডেন্ট মানে ডাওয়ার্ট। 3 নাম্বার। হ্যাঁ ডাওয়ার্ট জি ডার্ট। ডাওয়ার্ট হচ্ছে মানে স্থায়ী। এক কথায় মানে আমরা অনেক সময় বলি না যে 1.5 ঘন্টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। জি তো এটা হচ্ছে ডাওয়ার্ট। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে 14টা মানে 2টা। হ্যাঁ, 2টার সময় ইউলিয়ার কোথায় যেতে হবে? মোস্ট ইউলিয়া তার বাই, বসের কাছে যেতে হবে। হ্যাঁ, থাকতে হবে। বসের কাছে যেতে না, বসের কাছে থাকতে হবে, যে জাইন থাকতে আছে। হবে। হ্যাঁ, জি মুস আইনেন বেরিস্ট সাইবেন, তার একটি রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে। সো এইখানের সাথে আসলে আমরা যে হোডেনটা শুনতেছি ওটার আসলে সত্যতা আছে কিনা, যদি সত্য হয় তাহলে রিস্টিস, যদি সত্য না হয় তাহলে ফালস। তো সবাই ভালোভাবে খেয়াল করে শুনবেন। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen.
Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. প্রথমটা ভাইয়া ঠিক আছে রিচ। পাঁচটা ভাই ফলস। প্রথম কটা? প্রথমটা ফলস। আমার প্রথমটা ঠিক আছে। হ্যাঁ, ফালস হবে না প্রথমটা রিস্টিস হবে? ফালস। রিস্টিস। ফলস ফালস। হ্যাঁ, ফালস ভাই নাকি শেষের রিস্টিস? দুইটা রিস্টিস। পাল। শেষের ভাই পাঁচ ফলস। নাম্বারটা ফলস আর 6 নাম্বারটা হলো রিস্টিস। আর তিনটা ফালস তিনটা রিচ। ও সরি, আমার এখানে মিউট হয়ে আছে। আচ্ছা, তাহলে প্রথমটা রিস্টিস দিয়েছেন কে কে? আমি আমি। আমি দিছি ভাইয়া। হুম, প্রথমটা রিস্টিস হবে। 2 নাম্বারটা পাল। ফালস, তাই রিস্টিস। না? প্রথমটা ফালস হবে, সেকেন্ডটা ফালস। প্রথমটা আচ্ছা, আমরা শুনি, হ্যাঁ, শুনে শুনে তাহলে কারেকশন করি। প্রথমটা ফালস হবে। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. তাহলে এটা কি রিস্টিস নাকি ফালস? রিস্টিস। রিস্টিস। হ্যাঁ, রিস্টিস। ফালস ফালস। ফালস। ফালস হবে তো। এক নাম্বারটা। এটা রিস্টিস হবে, হ্যাঁ, এটা রিস্টিস হবে। চাপে হ্যাঁ। আছে যেহেতু ব্যাংকে ট্যাঙ্কে যাবো। হ্যাঁ, সো না, 9 সে বলতেছে যে আজকে ফরমিট্যাগ বিকেলে হাত টম কাইনেন স্ট্রেস। আচ্ছা, টম এখানে স্ট্রেসের কথা কখন বলে দেখেন? Ich hatte viel Stress in den letzten Tagen. লেটসটেন টাগ, ঠিক আছে? ফিল স্ট্রেস মানে আহ, গতকাল বা গতদিন আমার অনেক স্ট্রেস ছিল। Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. ওনে স্ট্রেস, হ্যাঁ, হয়টে কি বলে আরেকবার শোনেন। Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. সো এবার ক্লিয়ার এটা কেন রিস্টিস দিলাম? জি। না বুঝতে পারছেন কি না? আরো একবার এটা প্লে করব? আমি রিস্টিসই দিয়েছিলাম। হ্যাঁ, যারা যারা ফালস দিয়েছিলেন, সো এখানে মেনলি সে বলতেছে যে আমার গতকাল অনেক স্ট্রেস ছিল, আবার আজকে আমার স্ট্রেস নেই। হ্যাঁ, এরকম বলতেছিল। তো তাহলে এটা হচ্ছে ফরমিটটাক, মানে কি আজকে বিকেলের কথা বা আজকের কথা বলতেছে। হ্যাঁ, হয়টে আছে, তাহলে আজকে টমের কোনো স্ট্রেস নেই।
তো এখন কি সবাই ক্লিয়ার এটা নুমা আইন্সটা? জি ভাইয়া। আচ্ছা, এবার নুমা সোয়াই, এটা যারা রিস্টিস দিয়েছেন, হ্যাঁ এটাও ভুল আছে এখানে, ফালস হবে। কারণ এখানে কি নাকমিট্টাগ আছে, ঠিক আছে, নাকমিট্টাগ। সো এইখানে কি বলছে দেখেন, খেয়াল করেন। Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das... Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue তাহলে কখন বলছে? ফরমিট্টাগ। হ্যাঁ, ফরমিটটা। ফরমিট্টাগ বলছে। ওকে, দান নুমাদ রায় কি দিয়েছেন? ফালস। ফালস। সঠিকটা কি বলেছিল? আইনস বলেছিল ভাইয়া, আইন স্টুডেন্টের, হ্যাঁ, সোয়াই বলে না, আইনস এখানে বলছিল। সোয়াই স্টুন্ডেন বলা আছে, সো ওইখানে 1 ঘন্টার কথা বলেছিল। ওকে, এরপরে নুমা ফিয়া। বৃষ্টির। ফালস। ফালস হবে না রিস্টিস হবে? বৃষ্টি সহ ভাইয়া। হ্যাঁ, এটা রিস্টিস হবে। আচ্ছা, নুমা ফুন। ফালস। 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 ফুনসেন ওয়া বলছিল। false হবে। বৃষ্টিস। হ্যাঁ, এটা এখানে ফালস। বলা আছে 14টা, আর ওইখানে বলছিল 15টা। Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. হুম, এই যে এটা উনগেফেয়া আইনে স্টুন্ডে, এটা শুনতে পেয়েছেন এবার? জি। আচ্ছা, তাহলে পরেরগুলো আমরা আস্তে আস্তে শুনি। Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen. তাহলে প্রথমে তার পোস্টে যেতে হবে, ঠিক আছে, এটা বলছিল কিন্তু। আচ্ছা, মানে আমি পরেরটা বুঝতে পারছি যে কাদের সাথে আমি যাবে দেখা করতে। হুম, ওকে। Dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. এই যে ফুনসেন ওয়া। ফুনসেন ওয়া। আচ্ছা, তারপরে নুমা জেক্সটা কি দিয়েছেন? বৃষ্টিস। রিস্টিস। হ্যাঁ। এটা কি সবাই রিস্টিস দিয়েছেন? আমি জি। ফালস দিয়েছি ভাইয়া। ওকে, আমি ভাই বৃষ্টিস দিছি। আচ্ছা ঠিক আছে, দেখি। Mit Herrn Schmidt? ওখানে তো বলছে Ja, মেইল লগইন করতে হবে। হ্যাঁ, বুঝলাম না। বেরিস্ট মানে হচ্ছে রিপোর্ট। ওকে, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. তাহলে কি হবে বলেন এবার? বৃষ্টিস। হ্যাঁ, তাহলে এটা রিস্টিস হবে। ওকে, সো ঠিক আছে। তো অনেক সময় এরকম হয় যে আমি শুনতেছি, তো আমি আসলে সঠিকটা বুঝতে পারতেছি না বা সঠিকটা ধরতে পারতেছি না, বা পরবর্তীতে আমি হয়তোবা এই যে এখন যেটা যেভাবে দেখালাম আপনারা হয়তোবা এখন বুঝতে পারছেন, তো প্রথমে বুঝতে পারলেন না, এটার জন্য অনেকে আপসেট ফিল করতেছেন। হ্যাঁ, এরকম কিন্তু অনেকে আছেন, এখানে 18 জন আছেন, 18 জনের মধ্যে অনেকে এরকম অনুভব করতেছেন। তো হরেন বোঝার জন্য অবশ্যই আপনাদের ইউটিউবে ভিডিও দেখতে হবে, কারণ বইয়ে আসলে মানে খুব কম হরেন আসতেছে। হ্যাঁ, মানে মাঝে মধ্যে আসে। সো এই মাঝে মধ্যে আসলে এটা একেবারে আপনি শুনলে যে সবকিছু বুঝতে পারবেন এরকমটা না। প্রতিদিন ন্যূনতম 20 মিনিট হরেন দেখার অভ্যাস করতে হবে। হ্যাঁ, ইউটিউবে দেখতে হবে অনেক সময়। যেমন এখন কয় নাম্বার চ্যাপ্টার চলে? 7 নাম্বার চ্যাপ্টার চলে। তো ওই যে আমি কিন্তু একটা দেখাইছিলাম আপনাদেরকে সম্ভবত ইউটিউব চ্যানেলে, যে আমাদের জার্মান উইথ নীলুফার,
তো ওইখানে আপনারা দেখবেন যে সব চ্যাপ্টার অনুযায়ী 5 মিনিট 6 মিনিট একসাথে সবগুলো দেওয়া আছে। তো আপনারা ওইখান থেকেও যদি শুনেন, মানে বারবার শুনতেছেন সমস্যা নাই, একটা জিনিস আপনি বারবার শুনলেও এটা আপনার জন্য ভালো। হ্যাঁ, ওই জিনিসটা আপনি আর কখনো ভুলবেন না। তো 12টা চ্যাপ্টার মিলায়ে সর্বোচ্চ গেলে কত মিনিট হবে? 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট এরকম হতে পারে। তো আপনারা চাইলে ওটা, মানে প্রথম অধ্যায়টা আপনি শুনতেছেন 6 মিনিট, তো তারপরে আবার যখন 5 মিনিট সময় পেলেন দ্বিতীয় অধ্যায়টা শুনতেছেন। এইভাবে শুনতে হবে। ঠিক আছে, এভাবে শুনলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আর আরো একটা বিষয় চেষ্টা করতে হবে, এই যে ভিডিও দেখার কথা বলছিলাম, তাই না? আপনারা আসলে অনেক সোর্স আছে এখন। হ্যাঁ, তার মধ্যে যদি আপনারা যদি সব থেকে বেস্ট খুঁজতে চান, অনেক বেস্ট প্ল্যাটফর্ম এখন আছে। তো তারপরেও আমার মনে হয় যে যে ইজি জার্মানের চ্যানেল বা ইজি জার্মানের যে ভিডিওগুলো, ওগুলো আমার কাছে একটু ভালো লাগতো আগে। তো তার থেকে হয়তো বা বেস্ট কোয়ালিটি এখন আছে, এত তো আসলে এখন দেখা হয় না। সো আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তো এগুলো দেখতে হবে, সময় দিতে হবে, সময় না দিলে আসলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। এই হচ্ছে বিষয়। তারপরে এই যে দেখেন, আমরা এই যে রিডিং পড়ি এখানে, ক্লাসে যে রিডিং পড়ানো হয়, অনেক সময় আপনাদেরকে ডাকানো হয় যে ভাইয়া এটা পড়েন, আপু এটা পড়েন। তো এটা আসলে পড়ে কি লাভ? হ্যাঁ, রিডিং পড়ে কি লাভ? রিডিং পড়ে আপনি যদি ভালো রিডিং পড়তে পারেন, অর্থগুলো বুঝতে পারেন। হ্যাঁ, এই যে একটা সেন্টেন্স, এখানে অনেকগুলো শব্দ আছে। হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু আপনি বাংলায় যখন আরেকজনকে বুঝাবেন তখন কিন্তু সাজিয়ে বলতে হয় বা সাজিয়ে গুছায় বলতে হয়। তো এই যে ব্যাপারটা, এটা আপনার বুঝতে বুঝতে অনেকটা সময় লাগবে। হ্যাঁ, অনেকটা সময় না লাগলেও এই সময় লাগে, কিছু হলেও সময় লাগে। যেমন এখন হয়তোবা আপনাদের উচ্চারণের সমস্যাটা অনেকটা মানে নাই বললেই চলে। হ্যাঁ, অনেকটা ঠিক হয়ে গেছে। তো প্রথম দিকে কিন্তু এই সমস্যাটা ছিল, তখন কি করতে হতো? ওই যে একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, এখানে হয়তোবা অনেকে এগুলো ফলো করেননি, আবার অনেকে, হ্যাঁ অনেকে ম্যাক্সিমামে আছেন যে এরকম কিন্তু কষ্ট করেছেন। কারণ আপনাদের এই গ্রুপের অনেকের সাথে আমার অনেক সময় কথা হয়। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা হয়, আপনারা অনেকে নক করেন এখান থেকে। তো এই যে যারা কষ্ট করে করে এইগুলো করতেছেন, হ্যাঁ সময় দিচ্ছেন, এটা 100% আপনার জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, আপনি এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। তো এই জন্য আপনাদের অবশ্যই, যেমন এই যে বই পড়ার পাশাপাশি হরেন ভালোভাবে বোঝার জন্য ভিডিও দেখতে হবে। এটা আমি প্রথম থেকে কিন্তু বলে আসতেছি। একটা সময় পর আপনারা অটোমেটিকলি এটা বুঝতে পারবেন, যখন আপনারা নিজে উপলব্ধি করবেন যে না আমার এখন এটা দরকার, তখন কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন এবং তখন আপনাদের এটা নিজে থেকে করতে হবে। এখন হয়তো বা বলতেছি ওইভাবে আপনার আহ সমস্যা হচ্ছে না, আপনি প্রয়োজনও মনে করতেছেন না। ঠিক আছে, সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সো যাই হোক, এই যে এখানে আমরা একটা জিনিস দেখতেছি, কোর্স ফরম্যান। যেমন এই যে আমরা সুর বলছিলাম না, যে সুর, শুলে, সু ডেয়ার বললাম না, এই যে দেখেন সু প্লাস ডেয়া, তাহলে এটাকে একসাথে সুর বলা যায়। এরপরে সু ডেম, এটাকে একসাথে সুম বলা যায়। বাই ডেম, এটাকে একসাথে বাইম বলা যায়। ফন ডেম, এটাকে একসাথে ফর্ম বলা যায়। আর এই যে ইম, এটা আমরা অনেক দেখছি, এটা এর আগে আমরা প্রথম থেকে দেখে আসতেছি না, ইমটা। হ্যাঁ। সো জি ভাইয়া। হ্যাঁ, এই ইমটা অ্যাকচুয়ালি ইন প্লাস দেম। সো এটা হচ্ছে একটা, আচ্ছা এটা কিন্তু আবার ডাটিভ প্রিপোজিশন না, ইন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেক্সেল প্রিপোজিশন অথবা টু ওয়ে প্রিপোজিশন। আর আকুজেটিভও হয়, ডাটিভও হয়। ঠিক আছে, সো না। যেমন আমি যদি বলি আমি রুমে আছি, তখন এটা হচ্ছে ডাটিভ হবে, ইজ বিন ইম সিমা। আবার বলতেছি যে আমি রুমে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে আসি। মানে এক কথায় আকুজাটিভ আর ডাটিভ, এটাও হচ্ছে, এটা তো বলা হয় নাই, তাই না? এটা মনে রাখেন। এই জন্য ফুল ক্লাস বা রেকর্ডেড, সরি লাইভ ক্লাস করাটা অনেক
গুরুত্বপূর্ণ। দাটিভ কিন্তু মানে কি বলে, স্থির এক কথায়। হ্যাঁ, মুভমেন্ট, এক কথায় যে বাক্যগুলো মুভমেন্ট বোঝায়, হ্যাঁ, এগুলো হচ্ছে ডাটিভ। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ঠিক আছে। ও সরি, ওটা হচ্ছে আকুজাটিভ। আর অপোজিটিভ, হ্যাঁ। দাটিভটা হচ্ছে স্থির। যেমন আমি রুমে আছি, হ্যাঁ, আমি সিনেমা হলে আছি, বা স্কুলে আছি, এই ধরনের ক্ষেত্রে এখানে হচ্ছে ডাটিভ হবে। আর যখন আপনি বলবেন যে আমি থিয়েটারে যাচ্ছি, সিনেমা হলে যাচ্ছি, যেমন আমরা বলি না যে ইস গেহে ইনস কিনো। ইনস কিনো এটাও কিন্তু অনেক পরিচিত, কারণ এটা অনেক ব্যবহার হয়। তো এই যে ইনস কিনো, এখানে কিন্তু এটার আকুজাটিভ হয়েছে, হ্যাঁ, ইন দাস, ইন দাস, হ্যাঁ, ইন দাস কিনো, ইস গেহে ইন দাস কিনো। আর যখন আবার আপনি বলবেন যে আপনি সিনেমা হলের ভিতরে আছেন, বুঝাচ্ছেন, বা এরকম বলবেন যে আমি থিয়েটারে আছি, তখন হবে ইজ বিন ইম কিনো। হ্যাঁ, এটা হচ্ছে মুভমেন্ট আর স্থির। তো এটা কি বুঝতে পারছেন? বলেন আকুজেটিভ আর ডাটিভের। ইয়া। ঠিক আছে। তো বুঝতে না পারলে অবশ্যই বলতে হবে। আমি মানে আসলে একটা জিনিস বোঝানোর অনেক ওয়ে আছে, হ্যাঁ, বিভিন্ন, মানে আপনাকে হয়তো বা আমি একভাবে বলতেছি, ওইভাবে আপনি বুঝতে নাও পারেন। হ্যাঁ, আপনাকে আমি বুঝি নাই ভাইয়া। আচ্ছা, যেমন ইস গেহে ইনস খিনো, তো এটার বাংলা কি বলেন? আমি আমি সিনেমা হলে যাই। কিনোতে যাই। হ্যাঁ, হ্যাঁ, সিনেমা। সিনেমা হলে যাই আমি। হ্যাঁ, আমি সিনেমা হলে যাই বা থিয়েটারে যাই। সো যাই হোক, এখন আমি যখন বলবো, এটা কিন্তু আমি বোঝাচ্ছি যে আমি থিয়েটারে যাচ্ছি। সাপোজ আমাকে আমার কোনো বন্ধু ফোন দিল যে হ্যাঁ বন্ধু তুমি কোথায়, আমি বলতেছি যে আমি থিয়েটারে যাচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি। তখন আমি বলতেছি যে ইস গেহে ইনস কিনো। তো এখন আমি থিয়েটারে অলরেডি চলে গেছি, তখন আমার কোনো এক বন্ধু বা কেউ আমাকে বলতেছে যে কোথায় আছো, তখন কি আমি এটা বলবো যে ইস গেহে ইনস কিনো? না, না। তখন আমি কি বলবো? ইম হবে। ইম। ইস বিন ইম ইন্সকিনো। হ্যাঁ, কে ইম কেন? ইস ইস বিন বিন ইস বিন ইম কিনো। ইন্সকিনো। কিনো। আচ্ছা, আমি কিনো। থিয়েটারে আছি, আমি রুমে আছি, ইস বিন ইম সিমা। সোমা। সীমা। আচ্ছা, আমি স্কুলে আছি, এটা কি হবে বলেন? ইস বিন ইম শুলে। শুলে। বিন ইম শুলে। ইস বিন বিন ইম ইম। শুলে। 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 আচ্ছা, এখন এই ইম আবার এটা এরকম না যে জাতীয় ভাই সব জায়গাতে ব্যবহার হবে, ইম এরকমটা না। হবে, ইম ইম এটা এটা হবে ইম ইন দেয়া। শুলে। দেয়া শুলে। হ্যাঁ, ইন দেয়া শুলে। ইম সুর। কেন এখানে ইন দেয়া শুলে হলো? আচ্ছা, এটা বলবেন ওই যে আপু, বুঝতে পারেন না যিনি, কই ইতি আপু? জি। আমি হ্যাঁ, সাদিয়া চৌধুরী, আপনি এটা বলেন, এক্সপ্লেইন করেন যে এখানে কেন ইম না হয়ে ইন দেয়ার হলো। তা তো আমি জানি না। আচ্ছা, এই যে উপরে যে এটা এটা অ্যাকুজেটিভ আছে এই জন্য নাকি ভাই? না, না। এটা ডাটি। বা ইন্ডিয়ার না, না দিলে, না দিয়ে সুর দিলে হবে না। হুম, না, হ্যাঁ, না, আমরা স্কুলের সুর ভিতরে মানে, আছি এই জন্য। সুর মানে তো স্কুলের দিকে যাচ্ছি। ও। আচ্ছা, ইনটা আরেকটা আপনাদেরকে বলি, সুর, সরি, সু এবং ইনের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখানে যে ইনস দ্বারা বোঝাচ্ছে কি প্রবেশ করা। হ্যাঁ, থিয়েটার, মানে থিয়েটারে যাওয়া বা থিয়েটার বা সিনেমা হলের ভিতরে যাওয়া, ঠিক আছে, এই অর্থে বোঝায় ইন দ্বারা। আর সুর
মানে সু যেটা, এটা সাপোজ আমি এখন বাসায় আছি, আমি হচ্ছে স্কুলে যাব, হ্যাঁ, বা আমি থিয়েটারে যাব, ঠিক আছে। সো এই ক্ষেত্রে সু ব্যবহার মানে করতে হবে। তো ইন এক কথায় কোনো কিছু, মানে কোনো কিছুর ভেতরে বোঝাতে মানে ইন প্রিপোজিশনটা ব্যবহার হয়। ইংরেজিতেও কিন্তু ইনের অর্থ কি? ভিতরে। ভেতরে ভাইয়া। হ্যাঁ। তো এটা আপনারা এইভাবে মনে রাখবেন যে কোনো কিছুর ভেতরে প্রবেশ করতেছি, এই ধরনের যখন আমরা বুঝাবো তখন আমরা ইনটা ব্যবহার করব। হ্যাঁ। এখন আমি বাসায় আছি, আমি বলতেছি যে আমি ডক্টরের কাছে যাব, হ্যাঁ, তখন আমি বলবো কি যে সু, হ্যাঁ, ওইটা ব্যবহার করব, সু প্রিপোজিশনটা ব্যবহার করব। আর যখন আমি সাপোজ মেডিকেলের ভিতরে প্রবেশ করতেছি, হ্যাঁ, ক্লিনিকের ভেতরে প্রবেশ করতেছি, এটা বুঝাবো, তখন আমরা ইনসটা ব্যবহার করব। আন্ডারস্ট্যান্ড। ওকে। সো ঠিক আছে। হ্যাঁ, সু দিয়ে একটা বাক্য দিতে গেলে ভালো হতো। সু তো এই যে এটা দিয়ে বলা যায় ইস গেহে সুর। সুর শুলে। হ্যাঁ। সু- সুম আর্স্ট, যদি আবার বলি যে ডক্টরের কাছে যাব, সুম, এখানে আর্স্ট, অথবা যদি এরস্টিন বলি তখন হচ্ছে সু ইয়া। ডেয়া, সুর হবে তখন। ঠিক আছে। জি। আবার আর্টস। যদি বলি যে আমার ভাইয়ের কাছে যাই, ইস গেহে বা আর্টস সুম টিন ব্রুডার। হলেও কি সুম হবে? না, আর্স্টিন হলে ওটা তো আবার হচ্ছে ডক্টর, এটা হচ্ছে মেল ডক্টর, হ্যাঁ, হ্যাঁ, মাস্কুলিন। আর সোয়া এরস্টিন হবে। হলে তখন ওখানে হচ্ছে সুর হবে, ওটা তো সুর। ফেমিনিন। হ্যাঁ। ওকে। সো যাই হোক, আপনারা হোমওয়ার্কটা করলে এটা সম্পর্কে আরো ভালোভাবে আর একটা আহ, পিডিএফ দিয়ে দিন একটু মনে করে। হ্যাঁ, এটার পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নাই। স্ট্যাটিক কি আহ ভাই এগুলাই? হ্যাঁ, এইগুলোই, এগুলোর বাইরে কোনো কিছু নাই। তো আসলে একেবারে বিস্তারিত আপনারা অনেক সময় আপনারা ভাবেন, বা আমরা অনেকেই ভাবি, আমি নিজেও এরকম ভাবতাম যে আমি এখন যে বিষয়টা দেখতেছি, এই বিষয়টা কেন আমি একেবারে ক্লিয়ার হচ্ছি না, বা মানে এক কথা আমার অনেক সময় মনে হয় যে আমি এটা দেখলাম, এটা আমার এখনই ক্লিয়ার হয়ে যেতে হবে। হুম। সো এটা হচ্ছে একটা ভুল ধারণা। হ্যাঁ, আপনার এই যে ডাটিভটা দেখলেন, ডাটিভ এবং আকুজাটিভ, এই দুটো কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট বলতে এটা আপনাদের আসলে এখন হয়তো বা আপনারা ওইভাবে বুঝতে পারতেছেন না। হ্যাঁ, বুঝতেছেন না কারণ কি, এখন আপনারা বিগিনার, একটা সেন্টেন্স দেখলে আপনারা হয়তো বা ওইভাবে খেয়াল করেন না। হ্যাঁ, এখন আসলে বিগিনার লেভেলে ভোকাবুলারির দিকে ফোকাস থাকে বেশি, সো এই দিকে ফোকাস থাকে কম। সো তারপরেও কেস কিন্তু আসলে সব জায়গাতে যে কোনো বাক্য আপনি বলতেছেন ওইখানে আকুজাটিভ, ডাটিভ, গেনেটিভ এগুলো কিন্তু হয়। সো এই যে যেমন আপনাদের আকুজাটিভ দেখানো হয়েছিল, হ্যাঁ, আপনারা কিন্তু অন্ততপক্ষে আকুজাটিভের বিষয়টা আম, মানে খেয়াল না করলেও যখন বলা হতো তখন কিন্তু ওটা ধরতে পারতেন বা বুঝতে পারতেন। তো এখন এই যে ডাটিভটা দেখানো হলো, আপনারা এখন থেকে আপনাদের চেষ্টা করতে হবে বইয়ে যখন পড়বেন তখন এটার দিকেও খেয়াল রাখা। হ্যাঁ, এই যে প্রিপোজিশন গুলো ব্যবহার করা হচ্ছে, প্রিপোজিশন কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। হ্যাঁ, একটা প্রিপোজিশন আসলে অনেক চমৎকার একটা বিষয়। এটার কারণ কি, প্রিপোজিশন চেঞ্জ করলে বাক্যের অর্থটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? মোডাল ঠিক ভার্ব, আছে। যেমন আমরা মোডাল ভার্ব ব্যবহার করার সময় দেখছিলাম না যে মোডাল ভার্ব আসলে ব্যবহার করলে একটা বাক্যের অর্থ মানে অনেক, মানে একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হুম। আর এখানে প্রিপোজিশন ব্যবহার করলেও ঠিক এমনটাই হয়। হ্যাঁ, প্রিপোজিশন মূলত একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক স্থাপন করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন সম্পর্কটা কেমন, যেমন আমি যদি বলি যে টেবিলের উপরে, হ্যাঁ, টেবিলের উপরে বোঝাচ্ছি মানে কোনো কিছু টেবিলের উপরে রাখা, তখন আমি বলতেছি যে আউফ, আউফ ব্যবহার করতেছি। আবার যখন বলতেছি যে টেবিলের নিচে, তখন কি ব্যবহার করতেছি বলেন? উনটা। হুম। আচ্ছা, হিন্টার মানে কি বলেন তো? ভিনটা, ভিনটা মানে পাশে নাকি পেছনে। পেছনে? আর
সুইশন মানে কি? এটা জানি না। আচ্ছা, আপনাদের যেই ক্লাস ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়, হ্যাঁ, যে বিশেষ করে পিডিএফ দেওয়া হয় অনেক, এগুলো কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে এগুলো রেখে দিবেন, এবং সব থেকে ভালো হয় এগুলো প্রিন্ট করে রাখা। কারণ এগুলো আপনাদের দরকার হবে, কিন্তু আপনারা আম, মানে B1 লেভেলেও যখন যাবেন তখনও কিন্তু মাঝে মধ্যে দরকার হবে। কারণ আপনারা সাপোজ যে এখন যে গ্রামারগুলো শিখতেছেন বা দেখতেছেন, এইগুলো A2-তে ওইভাবে থাকবে না বা আলোচনা হবে না, কিন্তু বিষয়গুলো কিন্তু এগুলো থাকবে। হ্যাঁ, সাপোজ যে এখন আকোজাটিভ দেখানো হচ্ছে, এটা কিন্তু A2-তে থাকবে, কিন্তু এখানে আরেকটু ভিন্নভাবে বা আরেকটু অন্যরকম ভাবে, হ্যাঁ, বা আদার্স অন্যান্য আরো গ্রামার চলে আসবে ওইখানে। তো আপনারা সবসময় এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন, কারণ যখন তখন এগুলো আপনাদের দরকার হতে পারে। হ্যাঁ, সাপোজ আপনি পড়তেছেন বা কোনো কিছু করতেছেন, তখন আপনার কোন একটা গ্রামার নিয়ে বা কোন একটা, সাপোজ আপনি মোডাল ভার্ব নিয়েই, মানে মোডাল ভার্বটা নিয়ে অনেক সময় দেখতে হয় কিন্তু। হ্যাঁ, মানে আমার এরকম হতো, আমি কোনো কিছু নিয়ে সাপোজ লিখতেছি, হ্যাঁ, লেখার সময় আমার তখন সাপোজ আমি গ্রামারটা বুঝতেছি না, একটা মোডাল ভার্বের অর্থটা বুঝতেছি না, কনজুগেশনটা আমার মনে নাই, আমি কিন্তু কি করতাম, হুট করে ওই খাতাটা বের করতাম, বের করে দেখতাম। হ্যাঁ, আমার লেভেল অনুযায়ী, মানে মানে এটা সবাই করে, প্রতিটা লেভেল অনুযায়ী আলাদা করে গ্রামারের একটা করে নোট রাখতে হবে বা গ্রামারের খাতা রাখতে হবে। হ্যাঁ, ভোকাবুলারি আপনি শিখতেছেন, আলাদা করে করে ভোকাবুলারির জন্য একটা খাতা বানাতে হবে। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনি যেগুলো শিখতেছেন এই জিনিসটা আপনার মানে চেষ্টা করতে হবে যে আপনি যেই জিনিস বা যেই বাক্য বা যেই ওয়ার্ড আপনি শিখছেন, ওইটা যেন আপনার আর দ্বিতীয়বার শেখা না লাগে। হ্যাঁ, এবং একটা ভোকাবুলারি শেখার জন্য হয়তোবা এটা এখন আপনারা তো মুখস্থ করতেছেন দেখতেছেন, এটা আপনারা বুঝবেন না। একটা ভোকাবুলারি শেখার জন্য 2-3টা সেন্টেন্স দরকার হয়। হ্যাঁ, উদাহরণ হিসেবে দেখতে হয়, ওটা দিয়ে মানে অনেক, মানে একটা ভোকাবুলারি মনে রাখতে হলে অনেক মানে ঝামেলা করতে হয়। সাপোজ এই যে আপনারা এখন কি মানে চোখের সামনে যেটা দেখতেছেন, হ্যাঁ, রেগুলার যে ভোকাবুলারি গুলো, এগুলো সাপোজ মনে রাখতেছেন, এর পরবর্তী সময় কিন্তু একটা সময় আসবে যে না, এইগুলোর বাইরে আপনার আরো আলাদা অনেক কিছু, যেমন আপনি যেই প্রফেশনে কাজ করেন বা আপনি যেই ফিল্ডে আছেন, এই ফিল্ড রিলেটেড অনেক ভোকাবুলারি আপনার জানতে হবে। হ্যাঁ, তখন দেখবেন যে ওটা আসলে মনে রাখা অনেক টাফ হচ্ছে, ওটা দিয়েই আমার কয়েকটা বাক্য 22 ফিল হিসেবে দেখতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে, দেন আপনি ওটা মনে রাখতে পারতেছেন। সো এই জন্য আপনাদের ভোকাবুলারির আলাদা একটা খাতা বানানোর জন্য বলা হয়তোবা হয়েছিল। হ্যাঁ, হুম। আমি কিন্তু এই যে বলেছিলাম যে এগুলো নোট করে করে রাখতে হবে, নোট করে করে পড়তে হবে, এটার কারণ হচ্ছে এটা, আপনি একটা খাতায় সাপোজ 1000 শব্দের অর্থ লিখলেন, হ্যাঁ, এটা আপনি রিভাইজ করতে হবে, বারবার রিভাইজ করলে এটা আপনি ভুলবেন না। আর এটা সংরক্ষণ করে রাখলে আপনি চাইলে যখন তখন ওটা হাতের কাছে পাচ্ছেন। হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিষয়। পিডিএফ, আসলে পিডিএফ এটা জাস্ট আপনি রাখতে পারেন, হ্যাঁ, বই হিসাবে বা যে কোনো হিসাবে আপনি পিডিএফ রাখতে পারেন, কিন্তু এই যে পিডিএফ এ আপনি যেগুলো শিখতেছেন, যেগুলো লেখা আছে, আপনার দরকার নাই আপনি হুবহু ওইটাই লিখেন। আপনার খাতা তৈরি করতে হবে, গ্রামারের আলাদা খাতা থাকতে হবে, ভোকাবুলারির আলাদা খাতা থাকতে হবে।